নমস্কার। বিজ্ঞান ও প্রযুক্তি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে জলবায়ু পরিবর্তনের সংকট। আর এই বিষয়ে আলোকপাত করতে আজকে আমার সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড বায়োডাইভার্সিটি ডিপার্টমেন্টের প্রফেসর সব্যসাচী দাশগুপ্ত। নমস্কার। আপনাকে স্বাগত। জলবায়ু, প্রথমেই এই বিষয়টাকে আমাদেরকে একটু জানান দিন, কি আসলে এটা? আমাদের পুরো পৃথিবীতে যে ধরনের প্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তির প্রোগ্রাম বলে আমি ওইটাকেই ফোকাস করে বলছি, যে পরিবর্তনের কারণে, বিজ্ঞান প্রযুক্তির পরিবর্তনের কারণে হঠাৎ করে দেখা গেল যে হাজার বছর ধরে যেরকম আমাদের চলছিল পরিবেশের অবস্থা, বিগত 30-35 বছর ধরে টেম্পারেচার বা আর রেইনফলের যে প্যাটার্নটা ছিল এটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, এবং খুব চেঞ্জটা এত দ্রুত হয়ে গেল যে আমরা জীবজন্তু, পশু পাখি এরা ওইটার সাথে, ওই চেঞ্জের যে স্পিডটা, ওইটার সাথে আমরা কোপ আপ করতে পারলাম না। সেই জন্যই হঠাৎ করে এই বিষয়টা উঠে এসছে। তো জলবায়ু বলতে এই ব্যাপারে আমাদের যেটা মুখ্য চিন্তার বিষয় সেটা হলো রেপিড যে চেঞ্জ হচ্ছে টেম্পারেচার আর রেইনফলে, ওইটাকে কেন্দ্র করে বাকি আমাদের পারিপার্শ্বিক পরিবেশ এবং আমাদের নিজেদের শারীরিক বলেন যাই, বা পশু পাখি হোক বা মানুষ হোক, এদের অ্যাডাপ্টেশনটা করে উঠতে পারছি না। একটা সময় দিলে, যেমন হুট করে আপনি যদি কিছুকে গরম জলের মধ্যেই হাত দিয়ে দিন, তাহলে হয়তো বা এটা হাতটা হঠাৎ উঠিয়ে নিতে হয়। কিন্তু ধরুন আস্তে আস্তে জলটা যদি গরম হতে থাকে, তখন হাতটা ডুবিয়ে রাখলে অনেকটা সময় অবধি আপনি ধীরে ধীরে রাখা যেতে পারে। সংকটটা খুব ওই জায়গায়, যে হঠাৎ করে গরম হয়ে গেল বা যে চেঞ্জটা হয়ে গেল, ওইটার সাথে আমরা করতে পারছি না, অ্যাডজাস্ট করে উঠতে পারছি না। আপনি সংকটের কথাও বললেন, আপনার কি মনে হয় যে কেন সেই সংকটটা সংকট হিসেবে পরিণত হয়েছে? এইটার জন্য এইটা তিনটে জিনিসের সংমিশ্রণ। একটা হলো আমরা এটাকে বলি হ্যাজার্ডটা হলো যে ধরুন ফ্লাড হচ্ছে, আমরা জানি জলবায়ুর পরিবর্তনের কারণে ড্রট হচ্ছে, শুকা হয়ে যাচ্ছে। তো ফ্লাড আর ড্রট, এই যে দুটো জিনিস আমাদের খুব কন্ট্রোলের নেই, এই জন্য আমরা এটাকে হ্যাজার্ড বলি। খুব ডিফিকাল্ট, আর যদি আমরা অ্যাড্রেসও করি তাহলে অনেকটা সময় লাগবে ওইটাকে অ্যাড্রেস করে উঠে আসতে। এটা একটা জিনিস। সেকেন্ড জিনিস হলো, সংকটটা বুঝতে গেলে একটা বুঝতে লাগবে যে ভালনারেবিলিটি। আমরা ধরুন একটা এক্সাম্পল দিয়ে আমি বলতে পারি, নদীতে ফ্লাড হয়েছে, এখন যে গরিব মানুষ, এখন যখন ফ্লাড হয় আপনি দেখবেন গরিবরা বেশি ভালনারেবল ফ্লাডের প্রতি, কারণ এদের কাছে ওইটাকে উইথস্ট্যান্ড করার কোনো ক্যাপাসিটি থাকে না, ঘরগুলি ভেঙে যায়, কিছু হয়, ঝড় আসলেও এরা, যখন প্রচুর ঝড় সাইক্লোন আসলো, এখন ভালনারেবিলিটি গরিবদের খুব কম, যাদের ইনফ্রাস্ট্রাকচার ভালো না, বড় লোকদের একটু কমই হয়, সেটা ভালনারেবিলিটিটা কম আর গরিবদের বেশি। তো সেম জিনিসটা যদি, সাইক্লোন তো একই জায়গায় চলছে, ফ্লাডও একই জায়গায় চলছে, তো ভালনারেবিলিটিটা বুঝতে লাগবে। হ্যাজার্ড, ভালনারেবিলিটি, আরেকটা হলো এক্সপোজারটা হলো যে কে কতটা, ওই কারণটা কি, কারণটা হলো যে ওরা বন্ধ ঘরে, একটা সুরক্ষিত ঘরে থাকছে, সেজন্য এদের এক্সপোজারটা কম, আর যে খোলা ঘরে থাকছে এদের এক্সপোজারটা বেশি। তো রিস্ক যেটা বললাম আমি, রিস্কটা হলো এই ভালনারেবিলিটি, হ্যাজার্ড আর এক্সপোজার, এই তিনটের ফাংশন। এই তিনটে জিনিস মিলেই আমাদের অ্যাডাপটিভ ক্যাপাসিটি তৈরি হয়। যার যত বেশি অ্যাডাপটিভ, তার রিস্ক তত কম। এখন ক্লাইমেট চেঞ্জের রিস্ক বুঝতে গেলে আমার তিনটে জিনিসকেই একদম বিশদ বোঝা উচিত যে কোনো বিষয়ে। শুধু ফ্লাড হলে, টেম্পারেচার বেড়ে গেলে যে এয়ার কন্ডিশন সিস্টেমে থাকতে পারছে, যে আইসোলেটেড সিস্টেমে থাকতে পারছে, তার জন্য এত কোনো প্রবলেম না। কিন্তু যে এটা কন্ট্রোলড এনভায়রনমেন্টে থাকতে পারছে না, তার জন্য এটা বিশেষ প্রবলেম, রিস্কটা বেশি। সেজন্য ক্লাইমেট চেঞ্জ রিস্ক যেটা, এটা আমাদের সোশ্যাল পার্সপেক্টিভ, ইকোনমিক ক্যাপাসিটি প্লাস ইনফ্রাস্ট্রাকচার, যেটা তিনটেরই একটা ফাংশন। আচ্ছা, আমরা জলবায়ু পরিবর্তনের কথা আমরা বলছি তখন একটা জিনিস আমরা প্রায় সময় শুনে থাকি যে পরিবর্তন হচ্ছে, সংকট দেখা দিচ্ছে, আমাদেরকে বাঁচতে হবে, আমাদেরকে আগামী প্রজন্মকে বাঁচাতে হবে, এরকম বিষয়গুলো আসছে একের পর এক। আপনার কাছে কি মনে হয় প্রেজেন্ট সিনারিওটা কি? সত্যিই কি পরিবর্তন হচ্ছে ক্লাইমেট?
এটাতে আইপিসিসি ইন্টার গভর্নমেন্টাল প্যানেল ফর ক্লাইমেট চেঞ্জ করে যারা যে সায়েন্টিস্টরা কাজ করছেন, এরা বিগত 10 বছর ধরে এটাতে আর কোনো সংশয়ের ব্যাপার নেই, এবং আমাদের ডেটা যা আছে তা অবশ্যই দেখিয়ে দিয়েছে যে গত 30-35 বছরে যে রাইজ হচ্ছে এটা নিয়ে আর সংশয়ের ব্যাপার নেই। আজকে যদি 30-35 বছর আগে ডেফিনেটলি এটা একটা কোশ্চেন ছিল, সায়েন্টিস্টরা ওভার এক্সাজারেট করছে, ওরা মনে করছে গ্রিন হাউস গ্যাসকে কন্ট্রোল করে নিলেই, আমাদের ফ্রিজগুলিকে সিএফসি ফ্রি করে দিলেই হয়তো বা ঠিক হয়ে যাবে। সব কিছুর কারণকে আমাদের যে কার্বন ডাইঅক্সাইড বা নাইট্রাস অক্সাইড এদের কনসেন্ট্রেশন বাড়াকে দায়ী করা হচ্ছিল। কিন্তু ডেফিনেটলি এটাতে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছিল, আগেও কিন্তু ছিল, আইসিস এসছে, কুলিং হয়েছে, একটা নর্মাল ফিনোমিননে সবসময়ই চলেছে পৃথিবী। কিন্তু এখন আমাদের যে পপুলেশন, হিউম্যান পপুলেশন বলেন, এয়ার প্রেশার বলেন, সব কিছু মিলিয়ে আমরা এটা ফিলটা অনেক বেশি করছি, আর খুব কম সময়ে হয়ে গেছে। ওই জন্য এটা বিশদ মানে আমাদের চিন্তা। মূলত কি কি কারণে সেটা হচ্ছে? একটা তো মানে সেটা কি ন্যাচারালি হয়, নাকি একটা তো আছে যে মনুষ্য সৃষ্ট যে জিনিসটা আছে, ন্যাচারালিও কি সেটা হচ্ছে কি? ন্যাচারালি হয়। আপনি যদি দেখুন, যদি আমাদের মনুষ্য মানে জ্বালানি ব্যবহারের কারণে, যেটা ফসিল ফুয়েল বার্নিংয়ের কথা বলছি আমরা, যেটা পেট্রোল ডিজেল এসব, এটার কারণে তো ডেফিনেটলি হচ্ছে, এটা তো আমরা সবাই জানি। এটার এডিশন যেটা বলি, ন্যাচারালি কেন হবে না? এই যে কদিন আগে আপনি দেখতে পারেন যে অ্যারিজোনাতে ওইখানে এতটা ওয়াইল্ড ফায়ার হয়ে গেল। আমরা বলতে হয়তো বা লাকড়ি জ্বালানোর জন্য না করে, কিন্তু মিলিয়ন্স হেক্টর প্রতি বছরের ব্যাপার এগুলি। অ্যামাজনে আগুন লাগা, অ্যারিজোনাতে আগুন লাগা, তো ন্যাচারালি আগেও হয়ে এসছে, ওয়াইল্ড ফায়ার এখনও হচ্ছে, ওইগুলি থেকেও কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসছে। তারপর মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি, এখন যেটা একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হলো আমরা এটা চোখে পড়ে না, হয়তো আমরা বুঝতে পারি না, এই কার্বন যেটা প্ল্যান্ট যেটা সিকুয়েস্ট করে জমা করে রেখেছিল, বিশেষ করে আমাদের ঠান্ডার জায়গাগুলিতে আপনি যদি দেখেন, যেখানে টেম্পারেট জোনগুলিতে মাটিতে কিন্তু প্রচুর পরিমাণ কার্বন ট্র্যাপ হয়েছিল। এখন অল্প বিস্তর টেম্পারেচার বাড়ার কারণেও যদি আমাদের মানে 0.5 ডিগ্রি টেম্পারেচারও বেড়ে যায়, তাহলে ওই যে জমা জায়গাগুলি, যে মাইক্রোবসগুলি এতদিন ধরে কোনো ইনএক্টিভ হয়ে পড়েছিল, এরা অ্যাক্টিভেট হয়ে যাবে, ডিকম্পোজিশন রেট বেড়ে যাবে। এখন ভাবুন যে আমাদের এইসব জঙ্গল থেকে বেরিয়ে যাওয়া একটা জিনিস, কিন্তু ওই জায়গায় যেগুলি পার্মাফ্রস্ট বলি, ওই সব জায়গার মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটিসের কারণে ডিকম্পোজিশন হয়ে যে কার্বন বায়োমাস জমা ছিল হাজার কোটি বছর ধরে, এগুলি যদি বেরিয়ে যায়, তাহলে তো প্রচুর ন্যাচারালি হবে এটা। তো ডেফিনেটলি ন্যাচারালি হয়ই হয়, এটা আলাদা কিছু না। কিন্তু ন্যাচারালি যখন হয়, এটা একটা পেসটা একটা কন্ট্রোল পেসে থাকে, মানে সেটা ধীরে ধীরে হয়, এটা আমাদের সময় পাওয়া যায়। কিন্তু আমাদের এখন যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের কেসে তো আমাদের ওই সময়টুকু দিচ্ছে না আমাদের প্রয়োজন মেটাতে গিয়ে, সেই জন্যই এটা একটু বেশি। ত্রিপুরার ক্ষেত্রে সেই সিনারিওটা কেমন পরিবর্তন হচ্ছে? জলবায়ু পরিবর্তনের যখন কথা বলবো, এটা মনে রাখতে লাগবে, যা আজকে গ্লোবালি তো সেটা তো হচ্ছে, আমরা বুঝতে পারছি। ত্রিপুরাতে কি কি ধরনের চেঞ্জেস মানে দেখা যাচ্ছে এর মধ্যে যদি বলেন, আমি যেটা বলবো, রিসেন্টলি আমরা একটা ডিএসটি গত 5-6-7 বছর ধরে একটা রিসার্চ চলছিল পুরো নর্থ ইস্ট এবং পুরো ইন্ডিয়া মিলে। শুরু হয়েছিল নর্থ ইস্টের কিছু স্টেট দিয়ে, মানে হিমালয়ান স্টেট দিয়ে পুরোটা করা হয়েছে। যা দেখা গেছে, আগামী 50 ইয়ার্সের প্রিডিকশন মডেল, যেটার বেসিসে আমরা হ্যাজার্ডটা ক্যালকুলেট করতে পেরেছি, ওইটাতে আইআইটি গুয়াহাটি, তারপর আইআইএসসি ব্যাঙ্গালোর, এরাও ছিল, আইআইটি মান্ডি ছিল, তো করে ত্রিপুরা থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আর আমি ইউনিভার্সিটি থেকে ছিলাম। তো যা দেখেছি আগামী 50 বছরে যে আমাদের ইভেন্টগুলি যে হয়, ফ্লাড অ্যান্ড ড্রট, এটা এখন যদি বছরে 2টো ড্রট হয় আর 5-4টা ফ্লাড হয়, তখন হয়তো এটা ডাবল ট্রিপল হয়ে যাবে। তো ত্রিপুরাতে যা হচ্ছে, আপনি দেখবেন যে ইন্টেন্সিটি, টোটাল রেইনফল বলুন মোটামুটি ঠিকই থাকছে, টোটাল টেম্পারেচার ঠিকই থাকছে, কিন্তু হঠাৎ করে যে ম্যাক্সিমামটা আর মিনিমামটা বেড়ে যাওয়া, ওইটার ফ্রিকোয়েন্সিটা অনেক বেড়ে যাচ্ছে, যদি ত্রিপুরা স্পেসিফিক কথা বলি। যার ফলে কি হচ্ছে, ওই সময়ে যদি ফসল বলুন, মানে এগ্রিকালচার বলেন, বা পশু পাখির ক্ষেত্রে ওদের ব্রিডিং সিজন থাকে, হঠাৎ করে দেখবেন যে এইবার যেমন কিছু কিছু জায়গায় শস্যে ফুল আসলো, কিন্তু শস্যে বের করতে গেলে ভেতরে শস্যের ফলটা পাবেন না। এটার কারণ হলো পলিনেশনের প্রবলেম, মানে ইনসেক্টগুলি ব্রিড করতে পারছে না। বিগুলি যখন ব্রিডিং সিজন, তখন যে টেম্পারেচারের দরকার,
ওই টেম্পারেচার না পাওয়ায় ব্রিড হচ্ছে না, এদিকে সর্ষে ফুল এসে গেল কিন্তু সর্ষের বীজ হচ্ছে না। তো ফুড গ্রেইনসে ইম্প্যাক্ট হচ্ছে প্রত্যেকটা জায়গায়। ত্রিপুরার কেসে যদি দেখেন আপনি, এদের ফুড গ্রেইনস প্রোডাকশন ড্রাস্টিক্যালি পার ইউনিট এরিয়াতে যদি একই ভ্যারাইটি রেখে রাখি তাহলে কমের দিকেই যাচ্ছে। এটা একটা বড় কারণ হলো আপনি বুঝতে পারবেন পলিনেশনের ইম্প্যাক্ট, এগুলি একদম ভিজিবল। মানে সেটা তো আপনি একটা প্রভাবের কথা বললেন, হ্যাঁ। আর কি কি প্রভাব রয়েছে? এখন যদি বলি, যদি বন, আমি ফরেস্ট থেকে আসি, জৈব বিবিধতার কথা যদি বলেন, এগুলি সব ইন্টারলিঙ্ক যদিও, তাও আপনি বলতে পারবেন যে এই যে ফরেস্ট কভারটা দেখছেন আমাদের বড়মুড়া, 18 মুড়া বা লংতরার যে কম্পোজিশনটা এত হাজার বছরে তৈরি হয়েছে, এখন কি হবে, এই যে এদের ফ্লাওয়ারিং স্টেজ, ফ্রুটিং স্টেজের এই এক্সট্রিম ইভেন্টগুলির কারণে সিডগুলি জার্মিনেট করবে হয়তোবা, কিন্তু সিডলিংটা কোনোদিন প্লান্টসে কনভার্ট হবে না। বলতেই পারি যে এখানে 8টা ডিস্ট্রিক্টের মধ্যে 3টে ডিস্ট্রিক্ট আছে যেগুলিতে ড্রটের চান্স খুব বেশি, আবার 3টে ডিস্ট্রিক্ট এরকম আছে যেটাতে ফ্লাডের চান্স খুব বেশি। মানে ত্রিপুরার মধ্যেই আপনি বলতে পারবেন ক্লাইমেট চেঞ্জের দুরকম ইম্প্যাক্ট হবে। কিছু ডিস্ট্রিক্ট হবে যে জম্পুই বলুন, তারপর নর্থ ত্রিপুরা, ঊনকোটি, এরা খুব বেশি মানে সুখা প্রবণ হয়ে যাবে, মানে ড্রট প্রোন হয়ে যাবে। আবার এদিকে যদি আসুন নিচে, সিপাহীজলা ডিস্ট্রিক্ট হোক, ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট হোক, দেখা যাচ্ছে এদের ফ্লাডের চান্সেস অনেক বেড়ে যাবে, রিস্ক অনেক বেড়ে যাবে। তো এই ধরনের কারণে ফরেস্টের যে কম্পোজিশনটা, ওই কম্পোজিশনটা খুব ডেফিনেটলি চেঞ্জ হবে। একটা বড় প্রভাব যেটা আমরা প্রিডিক্ট করতে পারছি সেটা হলো একটা বাঁশ নিয়ে। ত্রিপুরায় বাঁশের খুব ডিপেন্ডেন্সি আছে, আমরা সবাই জানি। এখন বাঁশের যে মানে সার্ভাইভাল ক্যাপাসিটি হোক বা ওইটা কী হবে আমরা এখনও এক্স্যাক্টলি জানি না, কিন্তু দেখা গেছে যে ঘাস জাতীয়, যেহেতু এটা একটা ঘাস জাতীয় প্লান্ট, তো ঘাস জাতীয় প্লান্টসের কেসেও খুব হতে পারে যে আমার ফ্লাওয়ারিংগুলি, এখন বাঁশের 20-30 বছরে ফ্লাওয়ারিং হয়, ফ্লাওয়ারিং হলে পুরো পপুলেশন শেষ হয়ে যায়, হতে পারে ওই পপুলেশন ওই ফ্লাওয়ারিংগুলি খুব আর্লি হয়ে যেতে পারে, সেই ধরনের একটা পসিবিলিটি আছে। মানুষের কথা যদি বলি, আমাদের যে এই হিউজ ইনফ্রাস্ট্রাকচার আগরতলা শহর বেরিয়ে চলছে, একটাও দেখবেন আপনি কোনো ইনফ্রাস্ট্রাকচারে আমাদের কিন্তু মানে ইনসুলেটেড ইনফ্রাস্ট্রাকচার না, এদের প্রচুর এনার্জি হাংরি ইনফ্রাস্ট্রাকচার। ঠান্ডার সময় যেমন ভেতরে ঠান্ডা লাগে, গরমের সময় ভেতরে গরম লাগে বেশি, তো তার মানে প্রচুর পরিমাণ এসির ইউজ বেড়ে যাচ্ছে চারিদিকে। তো আমাদের ইনফ্রাস্ট্রাকচার যেগুলি, এগুলি হতে পারে আগামী 30-35 বছর, এতও লাগবে না, 10-15 বছরে আপনি দেখবেন এগুলি বাঁচার জন্য যেরকম দরকার একটা সুস্থভাবে, ওইগুলি বাঁচার জন্য ঠিকভাবে ইনফ্রাস্ট্রাকচার হবে না। তো ইঞ্জিনিয়ারিং মার্বেল যেগুলি আমরা তৈরি করছি, এটা কতটা গ্রিন ইনফ্রাস্ট্রাকচার, সেগুলি মানে একটা বড় কোশ্চেনের ব্যাপার এই কেসে। আচ্ছা, যখন আপনি এতগুলো প্রভাবের কথা বললেন, সত্যিই একটা চিন্তার কারণ। আমরা তখন কি করতে পারি? ছোটোর থেকে, শুরুর থেকে যদি করি, আমরা যদি চেষ্টা করি যে যেটা আমি বললাম যে হ্যাজার্ডের ব্যাপার, যে আমরা হ্যাজার্ডটাকে তো কোনোভাবেই কম করা যায়, মানে আমরা বৃষ্টিটাকে, আমরা এখনও মানি ক্লাইমেট সায়েন্টিস্টরা যে টেম্পারেচার বাড়াটা, আমরা যে যত সায়েন্টিস্টরা যত মেজারমেন্টের কথাই বলুক না কেন, সবগুলি ইমপ্লিমেন্ট করলেও বেস্ট সিনারিওতেও টেম্পারেচার আর রেইনফলের এই প্যাটার্নটাকে ঠিক করতে হয়তো আরও 100-200 বছর লাগবে, ইটস এ লং টার্ম। এখন আমরা করতে গিয়ে পারি যে আমাদের অ্যাডাপটিভ ক্যাপাসিটিটা বাড়াতে পারি। অ্যাডাপটিভ ক্যাপাসিটি বাড়ানোর জন্য আমি বললাম দুটোই জিনিস আছে, ভালনারেবিলিটিকে কম করা আর এক্সপোজারকে কম করা। যত সময় তো ভালনারেবল প্যারামিটারগুলিকে ধরে যদি আমরা কাজ করি, সেগুলি কি কি? হ্যাঁ, এখন আমি বলি ভালনারেবল যদি মানুষ দিয়ে শুরু করা যাক, তাহলে তো মানুষের কিছু ভালনারেবল প্যারামিটার কি, প্রথমেই হলো ওর যে আমার মনে রাখতে লাগবে আমরা হ্যাজার্ড কাকে বলছি, ফ্লাড, ড্রট আর ডিজিজকেও আমরা বলতে পারি। আমরা রিসেন্টলি দেখেছি কোভিডের কেসে ডিজিজ অলসো মানে হ্যাজার্ডই এটা। তো যদি আমি ভালনারেবিলিটি কম করতে চাই, তাহলে আমাদের মানুষের ডিজিজ থেকে যদি শুরু করেন, আমাদের ইমিউন সিস্টেমকে আপনি স্ট্রেংথেন করার যেই ধরনের মেজার্স আছে আমরা নিতে পারি এটা। বাকি সেটা হলো যে ইকোনমিক স্ট্যাটাস। এখন ইকোনমিক স্ট্যাটাস ইমপ্রুভ করতে গেলে আবার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এসব এসে যায়, কিন্তু আমরা জানি যে আমাদের যদি যে বিজ্ঞান প্রযুক্তি যেটা আমাদের আগে ছিল, যেটাকে আমরা ইন্ডিয়ান নলেজ সিস্টেম করে বলি, এবং
সারা ভারতবর্ষে এটা নিয়ে এখন অনেক সায়েন্টিস্টরাও কথা বলছে, বিদেশে তো আগের থেকেই বলছিল। আমাদের ইন্ডিয়ান নলেজ সিস্টেমের যে ট্রেডিশনাল সিস্টেমগুলি আছে, ট্রেডিশনাল সিস্টেমগুলি কিন্তু অনেকটাই ইকো ফ্রেন্ডলি এবং মানে অনেকটাই আমাদের ভালনারেবিলিটিকে কম করে দেয়। ওই জিনিসগুলিকে অ্যাডপ্ট করা। এখন ট্রেডিশনাল সিস্টেম কী আছে, ধরুন আপনি জলের কথাই যদি বলেন, জলের ইউজটা আমরা যেভাবে জলকে ইউজ করি আজকাল, ওইভাবে তো আগের দিনের লোকরা কোনোভাবেই জলকে ইউজ করতো না, অনেকটা মেজার করে নিজেদের কনজার্ভ করে ইউজ করতো। তো কনজারভেশন পয়েন্ট অফ ভিউ থেকে জলটাকে ইউজ করা। খাওয়া দাওয়ার যেটা আমাদের সবসময় মাথা রাখা উচিত যে আমাদের কার্বন ফুটপ্রিন্টটা কি। একটা জিনিস যদি মাথায় রাখি যে আমি যেই কাজটাই করি না কেন ওটার কার্বন ফুটপ্রিন্ট কি, যদি বেশি কার্বন ফুটপ্রিন্ট হয় আমি ওই জিনিসটা ইউজ কম করব, তাহলেও আপনি আপনার ভালনারেবিলিটিকে কম করতে পারেন অনেক ক্ষেত্রে। সেম জিনিস ধরুন আমি মোবাইলটা এই জায়গায় তৈরি হচ্ছে, এইখানেই যদি আমি এটাকে বিক্রি করি এবং কিনে ইউজ করি, এটার কার্বন ফুটপ্রিন্ট অনেক কম হবে এটাতে যদি অন্য জায়গা থেকে আনি, কারণ এটা ট্রান্সপোর্টেশনে ফসিল ফুয়েল বার্ন হয়েছে, প্রোডাকশানে অনেক কিছু হয়েছে। তো এইটা একটা গেল। তারপর হলো আমাদের ডিসেবিলিটি বা জেন্ডার ইকুয়ালিটির কথা সবসময় আসে ক্লাইমেট চেঞ্জ ভালনারেবিলিটিকে কম করার জন্য। আমরা জেন্ডারকে কিন্তু সব মানে ইকুয়ালি ইউজ করি না সব টু ইটস ম্যাক্সিমাম পটেনশিয়াল। জেন্ডার ইকুয়ালিটিকে যখনই আমরা নিয়ে আসতে পারবো ইন টার্মস অফ ডিসিশন মেকিং, তখন কিন্তু আমাদের এই ভালনারেবিলিটি স্ট্যাটাসটা অনেকটা কম হয়ে যাবে। এক্সপোজারের কথা যদি বলি, আমাদের ইনফ্রাস্ট্রাকচার আসুন, মানুষের কথা বলতে গেলে এই ইনফ্রাস্ট্রাকচারগুলি এইভাবে সিটি ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু কোনোভাবেই কেউই কনসাল্ট করছে না, কেউই এটা মাথায় রাখছে না যে আমি যে জিনিসটা অল্প কার্বন ফুটপ্রিন্টে বানাতে পারি যেন আমার এসে কি হয় পরিবেশ বান্ধব হয় বিষয়গুলো, মানে এনার্জিটাকে কম ইউজ করা। আচ্ছা, আমার যদি এসিটা ইউজ না করতে হলে একটা এরকম ঘর বানানো দরকার যেখানে ইনসুলেশন থাকে। আপনি যদি আমার বাড়ি আসেন, আমার বাড়িতে আমি এখন কোনো ইলেকট্রিসিটি বিল পে করি না। আমরা সেই বিষয়টাও জানবো, ডেভেলপমেন্ট কি করে করা উচিত। বন্ধুরা, আপনারা দেখছেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষ্ঠান। আজকে আমরা ক্লাইমেট চেঞ্জ এবং তার ক্রাইসিস নিয়ে আলোচনা করছি। আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর সব্যসাচী দাশগুপ্ত মহাশয়। স্যার, আপনি যে কথাটা বললেন, আপনি বাড়িতে ইলেকট্রিক বিল হয়তোবা পে করেন না, তাহলে নিশ্চয়ই আপনি বিদ্যুৎ তো ব্যবহার করছি। কিভাবে সেটা বলতে গেলে প্রথমেই যখন আমি অনেক বছর বাইরে ছিলাম, যখন এখানে আসি এবং হঠাৎ করে দেখি যে ত্রিপুরায় আমি ছোটোবেলায় যে 20-25 বছর আগে ত্রিপুরা ছেড়ে যাওয়ার সময় যে ছিল সিচুয়েশন, এটা তো একদমই বদলে গেল। তখন বাড়ি বানানোর সময় তখন আমার সবথেকে বড় জিনিস যেটা কোশ্চেন আসলো যে আমি বাড়িটা ওইরকম করে বানাই যেটা কমপ্লিটলি ইনসুলেটেড হয়। তো এই টেকনোলজি এখানে কিছু ছিল না। আমি দীর্ঘ সময় জার্মানি বা ইউরোপেও ওইসব জায়গায় ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করেছি, হিমালয়ের উত্তরাখণ্ডে কাজ করেছি। তখন আমরা কিছু ইনসুলেটেড ইপিএস প্যানেল বেসড ঘরের কথা আমি জানতাম, কাজও করেছিলাম ওইসব নিয়ে। তো আমি ওইটাই বানালাম এখানে, যদিও ওইটার জন্য না এখানে কোনো কারিগর ছিল, না এখানে কোনো ওইটা মানে ম্যাটেরিয়াল ছিল। তো সেই শুধু উডুপি থেকে ট্রান্সপোর্ট করে নিয়ে এসে কনস্ট্রাকশন নিজে ট্রেন করে ইকুইপমেন্ট নিজে বানিয়ে তৈরি করলাম। এক তো এটাতে ভেতরে টেম্পারেচার আপনি কমপ্লিটলি কন্ট্রোল করতে পারবেন, এক্সট্রিম ঠান্ডায়ও আপনি নর্মালি বাড়িঘরে যেরকম গরমে থাকে। সায়েন্টিফিক্যালি সেটাকে কি ধরনের ঘর বলা হয়? সেটাকে ইনসুলেটেড হাউস বলা হয়। আর এটা হলো ইকো পলিস্ট্রিন, যেটা আমরা সাধারণ ভাষায় যেটা থার্মোকল বলেন আপনি, ভেতরটা থার্মোকল দিয়ে ইনসুলেটেড থাকে, বাইরে ওইটা অলমোস্ট লাইক আরসিসি। এটাতে কোনো ইটের ঘর না। সাধারণ মানুষের সাধ্যের মধ্যে, যদি আপনারা যারা এই ঘর বানাচ্ছেন ওই ঘরগুলির থেকে এটাতে এক্সপেন্ডিচার কমই। এবং কত দূর এটা বলা হয় যে নর্মাল যে আরসিসির স্ট্রাকচার তার থেকে 3 গুণ বেশি টেকসই। আপনি ওই ঘরে কোনোদিন মানে নর্মালি ড্রিল করা ছাড়া কোনোদিন একটা পেরেকও লাগাতে পারবেন না, এতটা টেকসই হয়। এবং এই টেকনোলজি যেটা ইউজ করা হয়, এটা বাঁধ বানানোর জন্য যে শর্টক্রিট মেকানিজম ইউজ করা হয় সেটাই ইউজ করা হয় এটার ওয়ালটা বানানোর জন্য। আমরা যদি ধরুন সেই জিনিসটা যদি আমরা অকুপাই করতে চাই, তাহলে আমরা কি করে করতে পারি? সেটা একটা হলো যে মানে বড় স্তরে কেউ ইন্ডাস্ট্রিয়ালি অ্যাডপ্ট করা, সেই জন্য আমি বললাম অ্যাডাপ্টেশন। এখন এইখানে যখন আমি বানাই তখন লেবাররা, আপনি বিশ্বাস করবেন না, ওই ঘরের উপর উঠে কাজ করতেই রাজি না যে ওটা ভেঙে যাবে, মানে দে আর সো অ্যাফ্রেড। কিন্তু আপনি এখন যদি মানে সাউথ ইন্ডিয়াতে যান, ওইদিকে কিন্তু খুব ভালোভাবে অ্যাডপ্টেড হয়ে গেছে এটা দিয়ে আপনি মানে খুব কম ড্রিল মানে ফাউন্ডেশনে খরচা করে উপরে আপনি অনেক বড় বড় বাড়ি বানাতে পারবেন, খুব কম সময়ে বানাতে পারবেন।
কিন্তু সবথেকে বড় জিনিস হলো এটা মনোলিথিক স্ট্রাকচার হয়, মানে পুরোটা ঘর কানেক্টেড থাকে। আর এটাতে আর্থকুইক যেটা হ্যাজার্ডের চান্স এটা লিস্ট, বিকজ যে ওয়েট আপনার একতলা ঘরের হয় তার একতলা ঘরের যে নর্মাল আরসিসি ঘরের যা ওয়েট তার থেকে 1/3 ওয়েটে আপনি এই ঘরটা বানাতে পারবেন, অথচ স্ট্রেংথ ওয়াইজ ইট ইজ 3 টাইমস মোর স্ট্রঙ্গার। আচ্ছা, কিছু ডিসঅ্যাডভান্টেজ থাকবে, ওইগুলি অন্য জিনিস, ওইগুলি হলো আপনার হঠাৎ ফিউচার মডিফিকেশনটা একটু ডিফিকাল্ট হয়, কারণ এটা একটা মনোলিথিক স্ট্রাকচার এইসব। তারপর বলছিলাম যেটা আমাদের, তারপর আপনি ওইটার ক্যাপাসিটি ক্যালকুলেট করে আপনি রুফ অ্যাঙ্গেলটা এরকমভাবে রাখুন যেন আপনি সোলার ইউজ করতে পারেন। তো আমি সোলার ইউজ করি, এটা সোলার ইউজ করে যত পাওয়ার কনজাম্পশন, এনার্জির কথা আপনি বলছেন, হ্যাঁ, তো এটাই আসছে যে যতটা পাওয়ার কনজাম্পশন যতটা আপনি রিনিউয়েবল এনার্জিতে যাবেন আপনি আরামসে করতে পারেন। এটার সাথে যদি উইন্ড টারবাইনও ইউজ করা যায় তাহলে আপনি রাতের প্রোটেকশনও আপনি নিজেই করতে পারেন, কোনো প্রবলেম নেই এটাতে। আচ্ছা তো এখন তো গ্রিডে গভর্নমেন্ট দিচ্ছেই, সাবসিডি দিচ্ছে, তো সবাই অ্যাডপ্ট করতে পারে। আচ্ছা, ইদানিংকালে আমরা স্যাটেলাইটে ইমেজিং এর কথাও শুনে থাকি, সেটা কতদূর কার্যকরী ভূমিকা রাখতে পারে? আমি কিন্তু বলবো যে প্রযুক্তির কথা আসলে ওইটাকে আপনি মানে স্যাটেলাইট ইমেজারি ইউজ করা, মানে জিআইএস এবং রিমোট সেন্সিংকে ইউজ করা এবং ড্রোন টেকনোলজিকে ইউজ করা আমাদের পরিবেশকে বাঁচানোর জন্য কিন্তু খুবই, কারণ মনিটরিং আমাদের যেটা সবথেকে বড় প্রবলেম আজকের দিনে, ত্রিপুরার পার্সপেক্টিভে যদি বলি এবং মোস্টলি ইন্ডিয়ার অনেক জায়গার পার্সপেক্টিভে, আমাদের কাছে ডেটাই নেই। একটা মডেলিং করতে গেলে বা একটা প্রিডিকশন করতে গেলে যে বেসিক মিনিমাম ডেটা বা ইনফরমেশান লাগে সায়েন্সে, ওইটাই আমাদের কাছে আপাতত নেই। তো যাই ডেটা আমাদের স্যাটেলাইট রিমোট সেন্সিংয়ের দ্বারা এখন অবধি কালেক্ট করা হয়েছে, ওইগুলিকে আমরা ইউজ করে ফিউচার মনিটরিংয়ের জন্য একটা মডেল বানাতে পারি। কিন্তু এখন আরও এগিয়ে গেল, এই জন্য বললাম যে ড্রোন টেকনোলজি এখন খুব ভালোভাবে ইউজ হচ্ছে এইসব কেসে। তো আমাদের ধরুন ফিউল লোড, জঙ্গলের মধ্যে আগুন লাগার, যেটা ফরেস্ট ফায়ারের কথা বলছি, আছে কি নেই, হঠাৎ কোনো জায়গায় একটা কিছু লাগলে সিগন্যাল সিস্টেম, তারপর আমাদের কৃষক যারা আছে ওদের কাছে মোবাইল আজকাল সবার কাছে আছে, তো ওদেরকে ওয়ার্নিং সিস্টেমগুলিকে ডেভেলপ করে দিয়ে দেওয়া, জঙ্গলে যারা ঝুম কাল্টিভেশন করছে এদেরকে আগাম জানিয়ে দেওয়া যে তোমরা এখন ক্লিনিং করছো কিন্তু এখন হয়তো বা রাইট টাইম হচ্ছে না, ঝুমের জন্য একটা ডিজাস্টার কিছু আসছে সামনে। এই ডেফিনেটলি এগুলি খুবই কার্যকরী আমাদের ডেটা কালেকশনের জন্য এবং আরও বেশি ইউজ করা উচিত আমাদের। আচ্ছা, পড়ুয়াদের কতটুকু সচেতন করা উচিত বলে আপনার মনে হয়? কাদের? পড়ুয়া যারা লার্নার্স যারা রয়েছে, পড়ুয়াদের, বিশেষ করে পড়ুয়াদের সেন্সিটাইজেশন আমি সবসময় বলি, মানে আমাদের কিন্তু মানে অ্যাওয়ারনেসের কোনো কমি নেই, মানে আমরা জানি কোনটা ভালো কোনটা খারাপ। আজকাল স্কুলে কলেজে সব জায়গায় এনভায়রনমেন্টাল সায়েন্স কম্পালসারি করে দিয়েছে, কিন্তু যেটা হাতে কলমে ওদেরকে করানো, আমাদের মানে যেটা সেন্সিটাইজ করা যে আমি নাই করি কাজটা, তার জন্য কিন্তু আরও অনেক বেশি করে এদেরকে পরিবেশের সাথে রেখে বোঝানো যে এই যে এই ছোট্ট একটা জিনিস তুমি পরিষ্কার বলে আমরা যেভাবে ক্লিন করছি, আরবানেই যদি বলি আমরা, এদের কিন্তু কোনোদিনই সেন্সিটাইজ করি না। এরা এতটা সেন্সিটাইজ না যে কোন ধরনের গাছ লাগালে ভালো হবে। আমাদের সবার একই প্রবলেম যে গাছ লাগাই বলি আমরা, কিন্তু কোন গাছ কোথায় লাগাতে হয় আদৌ কি আমরা জানি? হয়তো বা 30-35 বছর পর দেখব যে ভুলভাল গাছ লাগানোর কারণে আমাদের ক্লাইমেট চেঞ্জের কিন্তু আরও ইম্প্যাক্ট হয়। গাছ লাগানো কিন্তু এটাও কিন্তু আমি বললাম যে গাছ লাগালেই যে সব জায়গায় সব গাছ লাগালে ঠিক না প্রথমত, আর গাছ লাগালেও টেম্পারেচার বাড়ে, সেটাও আমাদের জানা উচিত। যেটা টেম্পারেট জোন, যেখানে ঠান্ডার জায়গা, ওইখানে যদি গাছ লাগানো ওইখানে টেম্পারেচার বেড়ে যাবে। যেখানে আমাদের মতো ট্রপিক্যাল এরিয়াতে ওই জায়গায় টেম্পারেচার ব্যালেন্সে থাকে, কিন্তু মাইক্রোক্লাইমেটিক্যালি আমাদের ঠান্ডা মনে হতে পারে। তো গাছেরও কিছু প্রপার্টি আছে। সেন্সিটাইজেশন হাতে কলমে যেগুলি পড়ানো হয় এগুলিকে হাতে কলমে একটু একটু করেও এক্সপোজার দেওয়া মনে হয় খুব বেশি দরকার। আচ্ছা, প্রযুক্তি উন্নতি তার সঙ্গে ক্লাইমেট চেঞ্জ, কি করে আপনি যোগসূত্রটা কি করে করবেন? যেটা প্রযুক্তির ব্যবহার করে আমি এক্সপোজারকে মিনিমাইজ করতে পারি। আমাদের খুব সংক্ষেপে জানতে চাইছি, মানে প্রযুক্তির ব্যবহার করে আমরা এক্সপোজার, যে ভালনারেবল যে যারাই আছে, সে প্রাণী হোক, উদ্ভিদ হোক বা মানুষ হোক, এদের ভালনারেবিলিটিটাকে কম করার জন্য প্রযুক্তির ব্যবহার ছাড়া তো সম্ভব না আজকের দিনে। কিছুটা আমাদের হ্যাবিট চেঞ্জ করেও করা যেতে পারে,
কিন্তু প্রযুক্তির ব্যবহার যদি করতে হয় করে আমরা যে যে তারপর হলো আমাদের একটা জিনিস ডেফিনেটলি করা উচিত, সেটা হলো আমাদের লোকের রিলোকেশনের জন্য কিন্তু রেডি থাকা উচিত, যেটাকে আমরা ক্লাইমেট রিফিউজি বলি। হবেই হবে আগামী দিনগুলিতে। এই যে ত্রিপুরা পার্সপেক্টিভে ইন্টারন্যাশনাল বাউন্ডারি আছে, আপনি যতই বাউন্ডারি লাগান, কালকে যদি বাংলাদেশ ডুবে যায়, সবগুলি ফ্লাড হয়ে যদি জল উপরে উঠে আসে, এরা কিন্তু ক্লাইমেট রিফিউজি হয়ে আসবে এইদিকে দিকে। তো আমাদের সেই জন্য আমি বলছি প্রযুক্তির ব্যবহার করে আমাদের কিন্তু ওই জিনিসগুলিকে ট্যাকেল করা। মানে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে যাতে আমরা পরিবেশটাকে বাঁচাতে পারি, পৃথিবীটাকে বাঁচাতে পারি, আগামী নতুন প্রজন্মটাকেও যাতে কোনো কিছু একটা উপহার হিসেবে কিছু না কিছু অ্যাটলিস্ট দিয়ে যেতে পারি, যা আছে ওইটুকু দিয়ে যেতে পারি। আচ্ছা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে খানিকটা আপনি মেসেজ দিন। আমি এইটুকুই বলবো যে আমরা যাই করছি এখন, যে নিত্যদিনে আমাদের বাঁচার জন্য হোক বা পরিবেশকে বাঁচানোর জন্য হোক বা পয়সা ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য যাই করছি, একটা জিনিস যদি মাথায় রেখে আমরা চলতে পারি, ছোট্ট একটা জিনিস, সেটা হলো যে আমাদের সব কিছুর কাজের পেছনে কতটা কার্বন ফুটপ্রিন্ট, মানে কতটা আমরা পরিবেশকে দূষণ করছি, ওইটা মাথায় রেখে যদি স্টেপটা নিই, এবং আমাদের সব কাজ করারই আমার মনে হয় যে 3টে 4টা 5টা অল্টারনেটিভ থাকে। দ্য বেস্ট অল্টারনেটিভ যেটা, সেটা ওইটাই হবে সবসময় যেটাতে আমাদের পরিবেশের ক্ষতি কম হয়। ওইটা ভেবে যদি আমরা যাই করি, আগামী দিনে কিছুটা হলেও আমাদের মানে জলবায়ু পরিবর্তনের যে রিস্ক আসছে আগামী দিনগুলিতে, ওইটাকে কম করতে পারবো। অনেক অনেক কৃতজ্ঞতা আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। তার সঙ্গে ধন্যবাদ জানাই আপনাদেরকেও যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার।